প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই মুখোমুখি অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে সরকারের নির্বাচনী যে ইশতেহার ছিল সেই ইশতেহার পূরণে সরকারের সাফল্য ব্যর্থতা কতটুকু, পূর্বের সরকারের সাথে যদি তুলনা করি সেই ক্ষেত্রে অর্জন কতটা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়ের আরো একটু গভীরে যাব এবং আমরা দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে যে সাফল্য ব্যর্থতা যেখানেই আমরা দাঁড়িয়ে আছি, সরকার এবং বিরোধী দল উভয়ের কাছ থেকে আসলে আমরা কি চাচ্ছি। কারণ চারিদিকে এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নানা আলোচনা জল্পনা কল্পনা, নির্বাচনটি কেমন হবে, সেখানে তার পরবর্তীতে অ্যাকশন রিয়াকশন কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই সরকারের নির্বাচনী ইশতেহার এবং তা পূরণে সাফল্য ব্যর্থতা এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা যার সাথে মূলত আমরা মুখোমুখি হয়েছি তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজও আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আরো কিছু আলোচনা করব। এছাড়াও আমাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং আমাদের সাথে আছেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল হাসান। আমাদের সাথে আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন দর্শক উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আপনারাও এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নিতে পারেন এবং মতামত দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মনিটরে আপনারা যে মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন সেই যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের মতামত পরামর্শ জানিয়ে দিতে পারেন। আমরা গত দুদিনের যে আলোচনা হলো আবুল মাল আব্দুল মুহিত, আমরা সেখানে দেখার চেষ্টা করেছি যে কোন জায়গায় এই সরকার অর্জন ভালো হয়েছে এবং আপনি নিজেই স্বীকার করেছেন যে কিছু কিছু জায়গায় সরকারের ব্যর্থতা ছিল, কিছু জায়গায় অর্জনটা আরো ভালো হতে পারত। এবং গত দিনের আলোচনায় আসলে সবশেষে আপনার কাছ থেকে আমরা একটা আশ্বাস পেয়েছিলাম, সেটা হচ্ছে যে রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ বিনিয়োগের জন্য বিশেষ দরকার এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে হরতালকে নিয়ম করে আইন করে বন্ধ করে দেওয়া উচিত। সেই আশ্বাস নিয়ে আমরা গতকাল বিদায় নিয়েছিলাম। আজকে এই আলোচনার শুরুতে আমি আপনার কাছে যদি একটু জানতে চাই যে জাস্ট আপনার মতে যদি খুব সংক্ষেপে বলেন যে সরকারের ব্যর্থতা যদি বলেন তাহলে আপনি কোন বিষয়গুলোকে বেশি হাইলাইট করবেন? আমি এবারের বাজেটে প্রায় 60 পৃষ্ঠা ধরে আমি তার হিসাব দিয়েছি, কি ধরনের অঙ্গীকার আমরা করলাম, কতটা অর্জন প্রতিশ্রুতি করলাম আর কতটা অর্জন হয়েছে, কতটা বাস্তবায়িত হচ্ছে। 335টা হচ্ছে সাফল্য, বাস্তবায়িত হচ্ছে সবগুলো কিন্তু আমাদের যে নির্ঘণ্ট ছিল সেই মতো হয় নাই, কিছু দেরি কিছু ইত্যাদি হয়েছে। 260 যেগুলোর বাস্তবায়ন শুরু করা যায় না সেখানে আছে 28টি। বাস্তবায়নের ব্যর্থতা সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়, যেটা প্রথমেই বলেছি, সেই হচ্ছে স্থানীয় শাসনে ক্ষমতা প্রতিসংক্রমে আমরা তেমন কিছুই করতে পারিনি। হ্যাঁ, উপজেলা মোটামুটি ভাবে একটা পর্যায়ে পৌঁছেছে। উপজেলায় এমপিদের সহযোগিতা পেলে উপজেলায় ভালো কাজ হয়, অনেক উপজেলায় সেটা হচ্ছে। একটা ইকুয়েশন অনেক জায়গায় ডেভেলপ করেছে, পুরো যে হয়েছে সেটা বলবো না। জেলায় কিছুই হয়নি। এই প্রশাসক মাত্র রিসেন্টলি হলো, ওর ডেমোক্রেটাইজেশনই হয় নাই এবং এটি সম্বন্ধে মনে হয় ধারণাও এখনো খুব পরিষ্কার হয় নাই। আমরা বলেছি, এবার বাজেট বক্তৃতায় বললাম যে এটা হচ্ছে আগামীর প্রোগ্রাম। দুর্ভাগ্য হলো যে এটার উপরে কোনো কিন্তু প্রতিক্রিয়া আমি বাজেট বক্তৃতায় কারো মধ্যে অলমোস্ট নীল প্রতিক্রিয়া পাইনি। তবে সিভিল সোসাইটি থেকে কিছু প্রতিক্রিয়া এসছে ইত্যাদি। ওকে, এটা ব্যর্থতার জায়গা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে উন্নয়ন কার্যক্রমে যদি আরো গতিশীলতা অর্জন করতে হয়, 10% যে আমাদের লক্ষ্য সেটা অর্জন করতে হয়। দিস ডেভলিউশন অফ গভর্নমেন্ট, শক্তিশালী লোকাল গভর্নমেন্ট একেবারে অপরিহার্য। প্ল্যানিং উইল রিমেইন সাবস্টেন্সিয়ালি সেন্ট্রাল। ইট উইল বি টপ ডাউন বটম আপ, এটা একটা মিথস্ক্রিয়া হবে, কিন্তু থাকবে। আর ছোট একটা বলি, যেমন প্রতি গ্রামে অন্তত একটি জলাশয় সংরক্ষণ করার সংস্কার এবং সংরক্ষণ হয় না। ভৌত অবকাঠামো আপনারা নিজেরাই জানেন, পদ্মা আমরা ভেবেছিলাম যে প্রায় শেষ করে ফেলবো, সে মাঝখানে অবশ্য খুব উৎসাহিত বলেছিলাম হয়ে যাবে,
সেটাতে মোটেই হয় নাই। যেহেতু পদ্মা সেতুর কথা আসলে আমরা আসলে প্রথম এপিসোডেও একটু আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে জনমনে আপনাদের যাই ব্যাখ্যা থাকুক যে দুর্নীতি হয়েছে কি হয় নাই, কিন্তু জনগণ মনে করে এই যে ইনভেস্টমেন্টটা সরে গেল বা এটার যে ডিলে হলো, এইটা এক ধরনের ব্যর্থতা বলে মনে করছে। অফকোর্স এটা ব্যর্থতা, আমি অস্বীকার তো করি নাই। সেখানে কি আমি সরকারের বললাম দায়টা কি? আমি দিলাম কারণটা কি। আমাদের কোনো দায় নাই এখানে, এটা সমস্তটাই ব্যর্থতাটা আছে কিন্তু দায়টা নাই। দায় নেই, এখানে কোনো দায় নেই। আমরা যথেষ্ট দ্রুত গতিতে গেছি এবং যথাসময়ে সেখানে একটা ইতি টেনেছি যাতে এটা আবার শুরু হতে পারে। আমি একটু আপনাকে অন্য প্রসঙ্গে যাব। আমি ডক্টর ইফতেখার, উনি বলছেন যে এখানে দায় নাই, ব্যর্থতাটা উনি বলছেন যেটা হয় নাই সুতরাং এটা তো ব্যর্থতাই, কিন্তু দায়টা নাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দায়টাকে আপনি এখনো বোধ করেন যে দায়টা সরকারের আছে? না, এক্ষেত্রে যদি ব্যর্থতাটা মাননীয় মন্ত্রী যেভাবে মেনে নিলেন যে ব্যর্থতা, তাহলে এই ব্যর্থতাকে প্রতিরোধ করার দায়িত্বটা তো সরকারের ছিল। আমি মনে করি যে সরকারের অবস্থানটা যদি ঠিকই সঠিক হয়ে থাকে যে এখানে দুর্নীতি হয় নাই, সেটা অবশ্য ক্যানাডিয়ান কোর্ট যখন আপনার রায় দেবে তখন আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো যে বাস্তবে হয়েছিল কিনা এবং সেখানে আমাদের দেশে কারো যোগসাজশ ছিল কিনা। কিন্তু আমি ধরে নিচ্ছি যে সরকারের কথাটাই ঠিক হয়নি, তাহলে সেক্ষেত্রে কেন এই সময়টা নষ্ট করা হলো? উনি বলছেন দুর্নীতি হয়নি এবং দুর্নীতির কলঙ্ক নিয়ে আমি এই প্রজেক্ট এগোতে চাইনি। এবং উনি বলছেন যে দুর্নীতি হয়নি, কিন্তু বিশ্বব্যাংক বলছে বা অর্থমন্ত্রী কিছুটা বলছেন যে দুর্নীতির অভিপ্রায় হয়তো ছিল কিন্তু দুর্নীতি হয়নি। ষড়যন্ত্র বলেছে। কিন্তু বিরোধী দল মানে যেভাবে আবার বলছে যে না এটা দুর্নীতি হয়েছে, বা এখন এটা যেভাবে অ্যাপ্রোচ করছে সেটাকে কি আপনি মনে করেন যে এটা একটা সুনীতি? এখানে কিন্তু খুব বিরোধী দলের যে এখানে ভূমিকাটা, সেটা তো আরো বিস্তারিত আলোচনার ক্ষেত্র। ভূমিকাটা ছিল সবসময় এটাতে পলিটিক্যাল ক্যাপিটাল অর্জন করার চেষ্টা করেছেন, ঢালাওভাবে যে কথাটা তারা অবস্থানটা নিয়েছেন। এবং বিরোধী দলের মানে আপনি আগে যে বিষয়ে আলোচনা হচ্ছিল আপনি তুলনামূলকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। যখন 4 দলীয় সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ আমরা দেখেছি, একটা প্রাতিষ্ঠানিক অবস্থান সৃষ্টি করেছে। আমরা অনেক প্রতিবেদন, সেটা তো ব্যাপক আলোচিত হয়েছে। কাজে ওইভাবে তুলনামূলকভাবে দেখতে গেলে তো অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। এবং সেখানে আমার কাছে যেটা বিরোধী ভূমিকার ক্ষেত্রে আমি একটা বাক্য শেষ করবো, সেটা হচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে শুধু তারা মাত্র পলিটিক্যাল ক্যাপিটাল রাজনৈতিকভাবে পুঁজি ফায়দা অর্জনের চেষ্টা করেছে। কোনো কনস্ট্রাকটিভ ভূমিকা সংসদে দাঁড়িয়ে বিষয়টা আলোচনা করা, সরকারকে বাধ্য করা সকল ফ্যাক্টস গুলো বের করে সরকারের সাথে একটা সহায়ক শক্তি হিসেবে বিশ্বব্যাংকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, যে কথাটা এখন মাননীয় মন্ত্রী বলছেন, তাই যদি হয়ে থাকে এই ক্ষেত্রগুলো কিন্তু আমি ভুল হয়েছে বা করতে পারেনি, ব্যর্থতা হয়েছে সেটা যেরকম ঠিক, কিন্তু ব্যর্থতার দায়টা তো সরকারকে নিতে হয়। আমি যদি বিরোধী দলের ভূমিকাটা সঠিক হয়নি বলে আপনি অবশ্যই আমি মনে করি যে সেখানে আরো কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করতে পারে। আমি যদি একটু ব্যর্থতার জায়গায় সাধারণ জনগণের হয়ে একটু বলি, সেটা হচ্ছে শেয়ার বাজারের বিষয়টা, যেটা আমাদের গত 2-3 দিনের আলোচনায় খুব একটা আসে না। এটা অনেকেই মনে করছেন যে শেয়ার বাজার এই সরকারের একটি বড় বিপর্যয়ের জায়গা, এবং আপনাদের বিগত আমলের 96 সনের আমলেও এই ধরনের একটা বিপর্যয় দেখা গিয়েছিল, এবং অনেকে মনে করেন শেয়ার বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। এবং শেষ মুহূর্তে অনেকগুলো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আপনারা নিয়েছেন, কিন্তু সেগুলো আমার কথা হচ্ছে বা আমাদের জনগণের পক্ষ থেকে কথা হচ্ছে এগুলো কেন আগে নেওয়া হলো না। এবং গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সরকারের অনেক ঘনিষ্ঠজনকে এই ধস প্রক্রিয়ায় জড়িত আছেন বলে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হলো আমরা কিন্তু জানি না, এবং আমরা জানি যে আসলে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে এই যে করা হয়নি, এই যে জনমনে একটা এই বিষয়টাকে এত বড় করে জনগণ কিন্তু নিচ্ছে কারণ তারা ভুক্তভোগী, তো এটা কি শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে কি এটার একটা প্রাইজ দিতে হচ্ছে না? শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত একটি সময় হয়েছে, তাদের আমরা একটা ক্ষতিপূরণ দিচ্ছি, আর কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, তারা প্রফিট হারিয়েছে। তার প্রমাণ হলো 3000 থেকে এটা 4000-এ উঠলো, তারপরে হু করে উঠে গেল, নেমে গেল, তারপরে আবার। কিন্তু কেউ তো শেয়ার বাজার ছেড়ে যায় না, ক্ষতিটা কোথায় হয়েছে। 2 নম্বর হলো সবসময় বলে 33 লাখ, এটাও একটা বোগাস ফিগার। 11 লাখ মাত্র অ্যাকাউন্ট হোল্ডার আছে। না, অ্যাকাউন্ট হোল্ডার 33 লাখ আছে, মানে অ্যাক্টিভ হচ্ছে। অ্যাকাউন্ট খুলতে হয়, আইপিওতে আমি দরখাস্ত করলেই অ্যাকাউন্ট খুলতে হয়। পেলাম না পেলাম, থেকে যায়, অ্যাকাউন্ট থেকে যায়, না পেলাম, আমি কোনো অ্যাক্টিভিটিসই করি না। সো এটাকে ইচ্ছাকৃতভাবে এটাকে ফেনানো হয়েছে। সেই রকম ধস এমন কিছু নয়, সেই রকম লস মোটেই নাই। এবং এটা আমার মনে হয় এটা যে নির্বাচনে বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করবে, এখানে এটার কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমি কিন্তু শেয়ার বাজার থেকে ব্যাপকভাবে
নতুন যে যাকে বলে ইকুইটি আহরণ করেছি। আমি একটু অন্য প্রসঙ্গে গিয়ে সৈয়দ বদরুল হাসান আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা ইট ইজ ইম্পর্টেন্ট যে কেন এই পদক্ষেপগুলো আগে নেওয়া গেল না। জি আমরা ক্ষমতায় আসলাম 2009 সালে, শেয়ার বাজারটা ভালো চললো, 2009-এর শেষ দিক থেকে এটা উঠতে থাকলো, 2010-এ গিয়ে এটার মহাপ্রলয় হলো। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যতগুলো মামলা করার সবগুলো করা হয়েছে। শুধু করা হয় নাই যেখানে জনশ্রুতির উপর বিশ্বাস করে একটা অভিযোগ উত্থাপন করা মামলার হয়েছে। ফলাফল তো আমি দেওয়ার রাজি নাই। হাইকোর্ট আছে, স্টে করে, এটা আছে, নানা রকমের অসুবিধা, আমি সেটার ফলাফল দিতে দেওয়ার না। যেখানে আমরা করতে পারতাম সেগুলো করেছি, ডিসমিস করার করেছি, যার কিছু টাকা বাজেয়াপ্ত করার করেছি, বা সমস্ত বোর্ডটাকে পরিবর্তন করেছি, এবং তারা যে সংস্কার করেছে এটা একটা অসাধারণ সংস্কার সাধন করেছে ইন এ পিরিয়ড অফ 1.5 years। আমি আশা করি যে যারা শেয়ার বাজারের সাথে জড়িত তারা আশান্বিত হবেন। আমি একটু সৈয়দ বদরুল হাসান আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি অর্থমন্ত্রী নিজে এবং আমরা সরকারের কিছু ব্যর্থতা নিয়ে বললাম, আপনার কাছে যদি জানতে চাই যে বিরোধী দল হিসেবে বিএনপির কোন জায়গাটাকে আপনি মনে করেন যে ব্যর্থতারা? সবচেয়ে বড় ব্যর্থতা তারা সংসদ বর্জন করেছেন, এবং যেই কথাগুলো তারা বাইরে বলেছেন, পথে বলছেন, জনসভায় বলেছেন, এগুলো কিন্তু সংসদে বলা যেত। এবং সংসদে বললে হতো কি, আমাদের যে একটা যে সংস্কৃতি আমরা গড়ে তুলতে চেয়েছি বিগত কয়েক বছরে, যেমন একটা সরকারি দল তো থাকবেই, সাথে একটা বিরোধী দল থাকবে। বিরোধী দলকে বলা হয় যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, ওদের একটা শ্যাডো ক্যাবিনেট থাকে। এই এটা তারা করেনি, যেটা এর আগে যেটা আমরা আলাপ করেছিলাম যে তারা নির্বাচনী ইশতেহার তারা নিজেরাই ভঙ্গ করেছে তাদের। কিন্তু এই যে সংসদে না যাওয়ার, সংসদের বাইরে চলে গেছে, তারপর যেটা সংসদের বাইরে চলে গিয়ে তারা এমন কয়েকটি দলের সাথে হাত মিলিয়েছেন, জামাত ইসলামী তো আছে, তাদের সাথে আগে থেকে ছিল হেফাজতে ইসলাম, এটা করে যে সমাজটাকে একটা বিভক্ত করে দেওয়ার চেষ্টা, বিভক্ত হয়নি এখনো ধ্বংস করছে, ইমেজকে ধ্বংস করেছে। এবং সাথে সাথে সবচেয়ে ইয়ে হচ্ছে আমাদের নিজের দেশের ইমেজটাকে ধ্বংস করা হচ্ছে। এখন এরা তো, আমি মেনে নিতে পারতাম যদি এই দলটি ধরে নিতাম যে কোনোদিন ক্ষমতায় আসেনি, এরা পরপর কিন্তু দুবার ক্ষমতায় ছিল 91 সালে পরে, এর আগেও ধরে নেই জিয়াউর রহমানের সময় ক্ষমতায় তারা ছিলেন। তো একটি পরীক্ষিত দল যারা দেশ পরিচালনা করেছেন, তারা নিজেরা যখন ক্ষমতায় ছিলেন, তখনকার বিরোধী দল আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে তারা সেই ভূমিকাটা পালন করেননি। বিরোধী দলের কাছ থেকে কিন্তু অনেক বিরোধী দল একটা সরকারকে চেকস এন্ড ব্যালেন্স, এই সিস্টেমটা একটা চালু করবে, সরকারকে প্রশ্ন করবে, সরকারকে কোণঠাসা করে রাখবে। সবচেয়ে ভূমিকা রাখার বড় জায়গাটা যেখানে, সেখানেই তারা অংশ নিতে পারে। এই ইস্যুগুলো যে তার বাইরে যে আলোচনা করছেন, এটা কিন্তু আওয়ামী লীগ নিজে বিরোধী দল হিসেবে কিন্তু একই রকম আমরা দেখেছি। আমরা এতদিন পরে আমরা ভবিষ্যতে আশা করব, যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, এখন হোক বা পরে হোক, আমরা আশা করব যে সংসদ বর্জন করবে।